আচ্ছা। সো মূলত আমরা আজকে যে সিভিএলএমটা পড়বো এটা হলো আইসিটির উপর। এই আইসিটি, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই ২ টা নিয়ে আসলে আমাদের বেশি আলোচনা করা হবে সিভিএলএম এ। সো কারো যদি আসলে ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে বা কম্পিউটারের বেসিক আইডিয়া জানা থাকে, তাদের জন্য এই সিভিএলএম আলাদা করে পড়তে হবে না। তাদের ওই বেসিক আইডিয়াটাই তারা কভার করে ফেলতে পারবে। আর যাদের নাই তাদের জন্য আসলে একটু পড়াশোনা করতে হবে। এর মধ্যে আমরা একটু বলে দেব কোনগুলো বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো। সো আপনাদের টোটাল যে ১১টা আর ১২টা সিভিএলএম আছে, এই ১২টা সিভিএলএম এর মধ্যে সবচেয়ে বড় সিভিএলএম পেজ নাম্বারের দিক থেকে যদি বলেন, তাহলে এই সিভিএলএমটা অনেক বেশি বড়। তবে এই সিভিএলএম এ পড়া কম। এখান থেকে আমাদের অ্যাসেসমেন্টে ২ টা ১ টা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। সো আমরা আসলে এখান থেকে কি করব? এই সিভিএলএম এ মূলত ওয়ার্ডে কি কাজ করতে হয়, কিভাবে করতে হয়, পাওয়ার পয়েন্টে কিভাবে করতে হয়, এক্সেলে কি কাজ করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করা আছে। কিন্তু আমাদের এই শর্ট কোর্সের মাধ্যমে আমরা এগুলো ডিটেইলস আলোচনা করার সুযোগ আমাদের নাই বা সম্ভব হয়ে উঠবে না। হ্যাঁ, তবে যেটা আমাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট ওই জিনিসগুলো আমরা আলোচনা করব। সো আমি কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনাগুলো আপনারা খাতায় নোট ডাউন করবেন। পাশাপাশি আমিও এখানে একটা পেজের আকারে আলাদা করে লিখে দেওয়া আছে। এগুলো আমি আপনার সাথে শেয়ার করে দেব। কোনগুলো আসলে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে লিখব বা পড়ব। আচ্ছা, আমরা একটু আমাদের পড়াশোনাতে চলে যাই। আমরা মূলত সিভিএলএমটা দেখে আসলে এই সিভিএলএমটা পড়ার চেষ্টা করব। সো আমরা মূলত আসলে ল্যাপটপ, পিসি বা ডেস্কটপ অনেকেই ব্যবহার করি। সো আমরা কিন্তু আমাদের ২ নাম্বার সিভিএলএম এ আর্গনোমিক হ্যাজার্ড বলে একটা হ্যাজার্ড পড়াশোনা করে আসছি। যেটা হলো আপনি দীর্ঘ সময় যদি এক জায়গায় বসে কাজ করেন বা ভারী কোনো বস্তু উত্তোলন করেন, সে কারণে আপনার আর্গনোমিক হ্যাজার্ড হইতে পারে। সো মূলত আমরা যদি দীর্ঘ সময় বসে কোনো ল্যাপটপ, ডেস্কটপে কাজ করি তাহলে আমাদের আর্গনোমিক হ্যাজার্ডটা হইতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক স্টেশনটা যদি আমরা এমনভাবে ডিজাইন করি যাতে করে আমাদের আর্গনোমিক হ্যাজার্ডটা না হয়। সেজন্য এখানে একটি স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে। সেটা হলো মনিটর থেকে আপনার চোখের দূরত্ব 450 থেকে 500 মিলিমিটার এবং ফ্লোর থেকে আপনার ডেস্কের হাইট হবে 680 থেকে 700 মিলিমিটার। আমরা একটু জেনে রাখলাম। আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট না অ্যাসেসমেন্টের জন্য। আচ্ছা, আমরা তো ল্যাপটপ, ডেস্কটপ অলমোস্ট সবাই দেখেছি এবং চিনিও। সো এখানে কিছু ইনপুট ডিভাইস আছে, কিছু আউটপুট ডিভাইস আছে। ইনপুট ডিভাইস বলতে কি বোঝায়? যে ডিভাইসগুলো ব্যবহার করে কোনো ডেটা, কোনো যে ইনফরমেশন আপনি কোনো পিসিতে বা আপনার কম্পিউটারে প্রবেশ করাতে পারবেন, ওগুলো মূলত ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করে। ওই সমস্ত ডিভাইস। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে আপনার মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, মডেম, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, জয়স্টিক, টাচপ্যাড এগুলো আমরা ইনপুট ডিভাইস হিসাবে আসলে ব্যবহার করে থাকি। সো আমাদের অ্যাসেসমেন্টে যদি এখান থেকে নরমালি আসে না, যদি আসে তাহলে এভাবে আসতে পারে যে ২-৩ টে ইনপুট ডিভাইসের নাম লেখো। তখন আমরা মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, মডেম, ক্যামেরা, স্ক্যানার এগুলো দিয়ে দিব। আর পাশাপাশি কিছু আউটপুট ডিভাইস আছে। সেটা কি? প্রিন্টার, যে কোনো কিছু আসলে আপনার কোনো একটা কম্পিউটার থেকে যখন আপনি বের করবেন সেটার জন্য। সেটা আপনার প্রিন্টারের মাধ্যমে কোনো পেজ হইতে পারে, স্পিকারের মাধ্যমে কোনো শব্দ অথবা মনিটর ব্যবহার করে আপনার কোনো ডিসপ্লেতে কোনো কিছু দেখতে পারবেন। এবং মডেম জিনিসটা আসলে ইনপুট এবং আউটপুট ২ টা ডিভাইস হিসাবে আসলে মডেমটা ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা এখান থেকে ২ টা কোয়েশ্চেন দেখব। সেটা হলো ইনপুট ডিভাইস, কয়েকটা ইনপুট ডিভাইসের নাম এবং কয়েকটা আউটপুট ডিভাইসের নাম। সো এখানে প্রতিটার আসলে একটু করে ব্যাখ্যা আছে যেটা আমরা অলমোস্ট সবাই জানি। তবে আমাদের অ্যাসেসমেন্টের জন্য ইম্পোর্টেন্ট না এই ব্যাখ্যাগুলো। সেটা হলো প্রিন্টারের কাজ কি? প্রিন্ট করা। স্ক্যানারের কাজ কি? কোনো কিছু স্ক্যান করে রাখা। মডেম ইন্টারনেট কানেকশনের জন্য মডেম ব্যবহার করা যেটা ইনপুট আউটপুট ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়। তারপর কিবোর্ড দ্বারা কোনো ডেটা ইনপুট করা হয়। মাউস দ্বারা আপনি কার্সার দিয়ে যেকোনো কাজ করতে পারবেন পয়েন্টার ব্যবহার করে। সো এগুলোর ফুল ডিটেইলসটা এখানে আমাদের দেওয়া আছে। সফটওয়্যার কি জিনিস? সফটওয়্যার হলো একটা আপনার সেট অফ ইনস্ট্রাকশনের সমন্বয়ে আপনার কোনো একটা যে তৈরি করা সফটওয়্যার বা ইনস্ট্রাকশন তৈরি করা বা প্রোগ্রাম তৈরি করা যেটাকে আসলে সফটওয়্যার বলে থাকি। এই সফটওয়্যার মূলত ২ ধরনের সফটওয়্যার।
একটা হলো অপারেটিং সফটওয়্যার আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো আমরা সবাই কিন্তু মোবাইল চালাই বা সবার হাতে একটা মোবাইল পাশাপাশি ডেস্কটপ বা পিসি থাকে। ওই ডেস্কটপও কিন্তু আমরা অপারেটিং সফটওয়্যার হিসেবে অপারেটিং সফটওয়্যার ব্যবহার করে থাকি। যেমন মোবাইলের জন্য আমরা অ্যান্ড্রয়েড বা আইফোনের জন্য iOS এবং হয়তোবা কম্পিউটারের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আপনার যে উইন্ডোজ 11, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2007, তারপর আপনার উইন্ডোজ 2000, এগুলো অপারেটিং সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যে সফটওয়্যারগুলো আসলে সিস্টেমটাকে রান করে সেগুলো আসলে অপারেটিং সফটওয়্যার। এর মধ্যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2000, উইন্ডোজ 98, ওএস এক্স অথবা উইন্ডোজ 11, উইন্ডোজ 10, এগুলো আমাদের অপারেটিং সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে যেগুলো সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনি দৈনন্দিন কাজগুলো করে থাকেন, সেটা হলো আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এখন কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর নাম দেওয়া আছে যেটা আমাদের অ্যাসেসমেন্টের জন্য আসে। সেটা হলো এভাবে বলতে পারে যে ওয়ার্ড প্রসেসিং এর জন্য 2-3টা সফটওয়্যারের নাম লেখো। যে সফটওয়্যার দ্বারা কোনো ওয়ার্ড প্রসেস করা হয়। আমরা সবাই জানি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে করা হয়। তারপর ওয়ার্ড পারফেক্ট ব্যবহার করা হয়। লাইব্রেরি অফিস ব্যবহার করা হয়। আমি যদি এখানে আমার কাছে ছোট্ট একটা লিস্ট আছে যদি আপনাদেরকে দেখাই। ওয়ার্ড প্রসেসিং এর জন্য আমাদের এমএস অফিস, ওয়ার্ড পারফেক্ট, লাইব্রেরি অফিস, ডাব্লিউপিএস, গুগল ডক, এগুলো ব্যবহার করে আমরা কোনো ওয়ার্ডটা প্রসেস করে থাকি। যে কোনো ওয়ার্ড। আর স্প্রেডশিট এক্সেলের জন্য এমএস এক্সেল, লোটাস, কিউটো আমরা ব্যবহার করে থাকি। এবং ধরেন ইমেল কমিউনিকেশনের জন্য আমরা সবাই জানি জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল, এগুলো আমরা ইমেল কমিউনিকেশনের জন্য ব্যবহার করে থাকি। এই সফটওয়্যারগুলো, এগুলো আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর ওয়েব সফটওয়্যারের জন্য আমরা এক্সপ্লোরার, তারপর আপনার মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোমি, অপেরা মিনি, এইসব সফটওয়্যারগুলো আমরা ওয়েব ব্রাউজারের জন্য ব্যবহার করে থাকি। এবং কোনো প্রেজেন্টেশনের জন্য আমরা এমএস প্রেজেন্টেশন, তারপর আরো আরো কয়েকটা আছে আপনার, যে এমএস পাওয়ার পয়েন্টের পাশাপাশি ফ্রিজি, আপনারা যদি কখনো গুগলে লিখে সার্চ দেন, যেমন যে প্রেজেন্টেশন সফটওয়্যার নাম, তখন দেখবেন অনেকগুলো সফটওয়্যার নাম চলে আসবে। কানভা, ফ্রিজি, ফরটন, তারপর বিউটিফুল। সো এগুলো আমরা আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা কি বলতে পারবো আমরা গুগল ক্লাউড বা ক্লাউড হিসাবে কি কোন কোন সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি? কারো কি আইডিয়া আছে স্যারেরা? না স্যার, আমার নাই। আইডিয়া আসলে সবারই আছে। আপনারা সবাই কি গুগল ড্রাইভ ব্যবহার করেন না? ওয়ান ড্রাইভ ব্যবহার করেন না? জি স্যার, ওটা হলো এটা তো গুগল, করা হয়। এটা হলো গুগল ক্লাউড, মানে ক্লাউড যেটা হলো যেখানে আপনি ভার্চুয়ালি কোনো ডাটা স্টোর করে রাখেন। এখানে আমরা গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি, ওয়ান ড্রাইভ ব্যবহার করে থাকি, তারপর আপনাদের আরো কয়েকটা আছে, ড্রপ বক্স ব্যবহার করে থাকি। এগুলো গুগল ক্লাউড, যেটা ভার্চুয়ালি আপনি কোনো ডেটা স্টোর করতে পারেন। আমরা এটা একটু জেনে নিব কয়েকটা গুগল বা মানে ক্লাউড স্টোরেজের নাম। আচ্ছা, আমাদের মূলত অ্যাসেসমেন্টে কোশ্চেন আসে হলো মাইক্রোসফট ওয়ার্ড আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আগে বলি, এই মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট আপনাকে শিখাইতে গেলে মিনিমাম 1 মাস সময় লাগবে, যেটা আসলে প্র্যাকটিক্যালি আমাদের পক্ষে এই মানে এই প্রোগ্রামে সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব, যেসব বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ওইগুলো কি করব আমরা একটু আলোচনা করব। ওকে। সো দেখেন, আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ, মানে একটা আপনাদের ইন্টারফেস, এখানে কি আছে, এখানে অনেকগুলো রিবন আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইল, রিভিউ, ভিউ, এডিন। আমরা এখানে একটা একটা করে একটু দেখার চেষ্টা করবো, এবং এগুলোর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা ছোট ছোট ফিচার্স আছে। এর মধ্যে যে ফিচার্সগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ওইগুলোই স্যার আমরা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, বাকিটা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি।
স্যার একটু কাইন্ডলি আপনি একটু আপনার নেটটা চেক করে নেবেন। সো এখানে আমরা কি করব, আমাদের এই হোম বাটনের এগেইনস্টে কি কি আছে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। সো প্রথমেই যে হোম বাটনে আমরা যে মাইক্রোসফট কোনো লেখা লিখি এটার ফন্ট নেম কি আর ফন্ট সাইজ কি বাই ডিফল্ট, মানে একবারে যখন আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন তখন কোন ফন্টটা লেখা থাকে এবং এটার সাইজ লেখা থাকে কি। সো নর্মালি বাই ডিফল্ট ফন্টের নাম হলো ক্যালিব্রি, ক্যালিব্রি বডি, আর ফ্রন্ট সাইজ হলো 11, ফ্রন্ট সাইজ হলো 11 থাকে। সো প্রথমে আপনি যখন আপনার আপনার পিসি যদি থাকে, আপনি যদি কাস্টমাইজ না করে থাকেন, অন করে দেখবেন আপনাদের এই আপনার যে ফন্ট নেম থাকবে ক্যালিব্রি আর আপনার ফন্ট সাইজ থাকবে 11। এখন বোল্ড বলতে কি বোঝায়? বোল্ড হলো কোনো লেখাকে হাইলাইট করার জন্য আপনি যখন কন্ট্রোল বি প্রেস করবেন তখন দেখেন লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে। একটু খেয়াল করেন স্যাররা, এই দেখেন এই লেখাটা এখন এরকম, আপনি যখন কন্ট্রোল ভি প্রেস করবেন তখন সেটা বোল্ড হয়ে যাবে, এই লেখাটা হাইলাইটেড হয়ে যাবে, তাই না? আমাদের কোশ্চেন আসতে পারে কন্ট্রোল বি প্রেস করলে কোনো লেখা সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করলে কি হবে, তখন আপনাকে বলতে হবে বোল্ড হবে, বোল্ড। এবং কন্ট্রোল আই যদি প্রেস করেন তখন সেটা ইতালিক ফন্টে হবে, ইতালিক। অ্যান্ড কন্ট্রোল ইউ যদি প্রেস করেন তাহলে এটার নিচে একটা আন্ডারলাইন হবে। স্যাররা আমরা কি 3টা পয়েন্ট ক্লিয়ার? জি কন্ট্রোল স্যার, বি, ক্লিয়ার। কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ, কোনটা দিলে কি হবে? কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন, কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল আই দিলে ইতালিক হবে। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হলো যে আপনার বুলেটিং এর কি কাজ, নাম্বারিং কিভাবে করে। ধরেন এখানে 4টা রো আছে, এখন আপনি এটা নাম্বারিং করবেন, আমার কোশ্চেন আসতে পারে নাম্বারিং কিভাবে করতে হয় বা বুলেটিং কিভাবে করতে হয়, তখন আপনি বলবেন যে হোম হোম ট্যাবের অধীনে বা হোম রিবনের অধীনে প্যারাগ্রাফ থেকে বুলেটিং এ ক্লিক করলে, এই বুলেটিং এ ক্লিক করলে আপনার লেখাটা বুলেট হয়ে যাবে, অথবা আপনার নাম্বারিং এ ক্লিক করলে লেখাগুলো নাম্বারিং হয়ে যাবে। দেখেন লেখাগুলো নাম্বারিং হয়ে যাচ্ছে। স্যাররা আমরা কি বুঝতে পারছি বুলেটিং বা নাম্বারিং কি জিনিস? জি স্যার, বোঝা যাচ্ছে। সো মূলত আমাদের এখানে কি বলছে বুলেট কিভাবে করে, নাম্বারিং কিভাবে করে। আপনি যে লেখাগুলো বুলেটিং করতে চান সিলেক্ট করে হোম ট্যাবের অধীনে বুলেটিং এ ক্লিক করলে বুলেট হবে, নাম্বারিং এ ক্লিক করলে নাম্বারিং হবে। এভাবে আমরা বুলেট এবং নাম্বারিং করি। স্যার, স্যার, পরীক্ষার দিন কি আমাদেরকে কম্পিউটার স্ক্রিন না দেওয়া হবে না নাকি না স্যার, আমাদেরকে না পড়ানো স্যার, হবে? কোশ্চেন আসবে এরকম, ধরেন কিভাবে লেখা বুলেটিং করতে হবে, অথবা কিভাবে কোশ্চেন আসতে পারে কন্ট্রোল ইউ প্রেস করলে কি হবে বা কন্ট্রোল ভি প্রেস করলে কি হবে, তখন আপনাকে বলতে হবে। যেমন কোশ্চেনটা এভাবে আসবে, ধরেন আপনি একটা টেক্সটকে সিলেক্ট করলেন, করে কন্ট্রোল ভি প্রেস করলেন, তখন কি হবে, কি ঘটবে, বোল্ড। তখন আপনি শুধু একটা ওয়ার্ড লিখে দিবেন বোল্ড, আপনার উত্তর হয়ে যাবে। জি স্যার। জাস্ট এইভাবে কোশ্চেন আসতে পারে এখান থেকে। এই এই সিভিলিয়ান থেকে যে কোশ্চেনগুলো নর্মালি আসবে এগুলো অ্যান্সার হবে ছোট, 1 অক্ষর 2 অক্ষরের অ্যান্সার হয়ে যায় নর্মালি। ওকে, সো বুলেটিং নাম্বারিং দেখলাম। স্পেসিং বলতে কি বোঝায়? 2টা লাইনের মধ্যবর্তী দূরত্বকে স্পেসিং বলে। এই দেখেন আমি 2টা লাইনের মধ্যে দূরত্ব দিলাম 1.15, দেখেন একটু হয়েছে, আর একটু বড় করে দিলাম আরো গ্যাপ বেড়ে গেছে। আমি বলছি কোনো গ্যাপই দিব না, তার মানে দেখেন একবারে ক্লোজ হয়ে গেছে। সেটা হলো কি আপনার বুলেটিং, মানে স্পেসিং বলতে কি বোঝায়? 2টা লেখার মধ্যবর্তী দূরত্বকে স্পেসিং বলে, 2টা লেখার মধ্যবর্তী দূরত্বকে স্পেসিং বলে। সো আরেকটা, স্যারেরা আমরা একটু আমাদের মাইক্রোফোনটা মিউট করে রাখি। ওকে, ট্যাব বাটনের কি কাজ? আরেকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্যাব বাটন আমরা কেন ব্যবহার করে থাকি? ট্যাব বাটন ব্যবহার করি কোনো টেক্সটকে অ্যালাইন করার জন্য, অথবা কোনো লেখাকে ডান দিকে 0.5 ইঞ্চি সরানোর জন্য, বা ট্যাব বাটনের তার জায়গার উপর ভিত্তি করে অনেক ধরনের কাজ করে। তবে নর্মালি সে কি কাজ করে? তার কাজ হলো কোনো টেক্সটকে অ্যালাইন করার জন্য, কোনো প্যারাগ্রাফ বা কোনো টেক্সটকে তাকে অ্যালাইন করার জন্য আমরা কি করি? আমরা ট্যাব বাটনটা ব্যবহার করে থাকি। সো আবারও বলি আমাদের ট্যাব বাটনটা কিন্তু গুরুত্বপূর্ণ। ট্যাব বাটন কি করি? কোনো টেক্সটকে অ্যালাইন করার জন্য আমরা
ট্যাব বাটন ব্যবহার করে থাকি। যখন আমি ট্যাব বাটন দেন প্রেস করছি, দেখেন প্রথম ডান দিকে আপনার 0.5 ইঞ্চি সামনের দিকে সরতেছে, তাই না? এটাই মূলত ট্যাব বাটনের কাজ। ওকে স্যারেরা, এই যে আমরা আলোচনা করলাম, এই যে হোম ট্যাবের এই দিনে কি পড়লাম? বোল্ড, আন্ডারলাইন, ইতালিক, ট্যাব বাটন বললাম। আচ্ছা, বোল্ড সাইজ বললাম, বুলেটিং বললাম, নাম্বারিং বললাম। গুড। সো স্ট্রাইক থ্রো এটা একটু দেখাই দেই, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না। স্ট্রাইক থ্রো হলো কোনো লেখা যখন সিলেক্ট করে মাঝখানে ধরেন কেটে দেওয়ার জন্য আপনি স্ট্রাইক থ্রোটা ব্যবহার করতে পারেন। স্ট্রাইক থ্রো দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই এবিসি এটাকে স্ট্রাইক থ্রো বলে। আমি যখন ক্লিক করলাম তখন সেটা মাঝখানে একটা মানে রেখা আপনার হয়ে গেল, রেখা দাগ কাটলো। এটাই মূলত স্ট্রাইক থ্রো। আমাদের এই হোম ট্যাবের অধীনে এই যে 4-5টা প্রশ্ন বললাম, দেখবেন এই 4-5টা প্রশ্ন থেকেই একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনাদের। ওকে, ইনসার্ট ট্যাবে চলে যাই। ইনসার্ট ট্যাবটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মূলত হোম আর ইনসার্ট ট্যাব থেকে আমাদের বেশি কোশ্চেন আসে। ওকে, কোনো টেবিল কিভাবে ইনসার্ট করবেন? ইনসার্ট ট্যাবের অধীনে টেবিল থেকে যে আপনি কোনো টেবিল ইনসার্ট করবেন। এখন কোশ্চেন আসতে পারে যে আপনি টেবিল অথবা পিকচার অথবা শেপ অথবা চার্ট এই যে ইনসার্ট করবেন কোন ট্যাবের অধীনে, বা মাইক্রোসফট ওয়ার্ডে একটা চার্ট নিতে চাইলে আপনি কোন ট্যাবের অধীন থেকে নেবেন, তখন আপনার উত্তর হবে ইনসার্ট ট্যাব। দেখেন উপরে যে 2 নাম্বার ট্যাবটা আছে, যদি বলে টেবিল, পিকচার, শেপ, চার্ট নিতে হলে আপনি কোন রিবনটা ব্যবহার করবেন, তখন আপনি বলবেন ইনসার্ট রিবন বা ইনসার্ট ট্যাবটা ব্যবহার করে থাকবো, ইনসার্ট। সো এখন দেখেন আমি একটা টেবিল নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম একটা টেবিল। এই দেখেন আমি এখানে একটা টেবিল নিলাম। এখন আমাদের এই টেবিল থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে মার্সেল কাকে বলে? আমরা কি কেউ বলতে পারবো মার্সেল কাকে বলে? কারো আইডিয়া আছে? দুটো সেল একসাথে করে দেওয়া স্যার। উত্তরটা হবে একাধিক সেলকে একত্রিত করা। আমরা কি 4টা সেল করতে পারবো না স্যার? পারবো। জি স্যার। তার মানে একাধিক সেলকে একত্রিত করার জন্য আমরা মার্সেল ব্যবহার করে দেখি। এই দেখেন আমি কিন্তু এই 6টা সেলকে একত্রিত করে ফেলছি। আমি যদি বলি এই পুরোটারে আমি একটা সেলে বানাবো, তাহলে দেখেন আমি মার্সেল, আচ্ছা পুরোটা হবে না আশা করি। ধরেন এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করলাম, মার্সেলে ক্লিক করলে ওই সেলটা একটা সেলে পরিণত হয়ে গেল। এভাবে আমরা মার্সেলটা কাজ করে থাকে। সো আমাদের যদি আরেকটা কোশ্চেন আসে, এই কোনো টেবিলের শেষে কোন বাটন প্রেস করলে আপনার নতুন রো ক্রিয়েট হবে? কারো কি জানা আছে? স্যার ট্যাপ করলে ট্যাপ ট্যাব করলে। বাটন প্রেস করলে আমাদের নতুন একটা রো ক্রিয়েট হবে। দেখেন আমরা ট্যাব বাটন ক্রিয়েট করছি, নতুন রো হচ্ছে। আবার যদি কোশ্চেন একবার আসে যে টেবিলের বাহিরে রেখে কোন বাটন ট্যাব প্রেস করলে, তখন সেটা হলো ইন্টার বাটন। একবারে টেবিলের বাহিরে যখন নিয়ে গেলাম তখন ইন্টারে প্রেস করছি, নতুন নতুন রো ক্রিয়েট হচ্ছে। আর একবারে শেষের সেলে রেখে যখন আপনি ট্যাব বাটনে ক্লিক করবেন তখন আমাদের নতুন একটা রো ক্রিয়েট হবে। স্যার আমরা কি বুঝছি এটা? স্যাররা? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে। ওকে। সো এখন একটা পিকচার কিভাবে ইনসার্ট করবেন? পিকচার ইনসার্ট করার জন্য আপনি কি করবেন? আপনি এই ইনসার্ট ট্যাবের অধীনে পিকচারে ক্লিক করবেন। আপনার পিকচারটা যেখানে আছে, যেই জায়গায় পিকচারটা আছে এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবেন। দেখবেন আপনার পিকচারটা ইনসার্ট হয়ে যাবে। তার মানে আমরা কি করতে পারি? ইনসার্টে গিয়ে আপনার পিকচারে ক্লিক করে আপনার পিকচারটা যেখানে আছে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে আপনার নতুন একটা পিকচার ইনসার্ট হয়ে যাবে। আবার বলতে পারে একটা শেপ কিভাবে ইনসার্ট করবেন? ধরেন আপনি একটা রাউন্ড শেপ ইয়ে করলেন, সার্কেল ইয়ে করলেন। কিভাবে করবেন? ইনসার্ট ট্যাবের অধীনে যাবেন, গিয়ে শেপ থেকে আপনি একটা রাউন্ড শেপ আপনি নিয়ে আসতে পারবেন। মূলত আমাদের কোশ্চেনটা এভাবে আসবে যে শেপ, পিকচার, টেবিল ইনসার্ট করার জন্য আপনি কোন ট্যাব ব্যবহার করে থাকবেন। সো এখানে একটা এই ইনসার্ট ট্যাবের অধীনে আরেকটা বিষয় আছে, সেটা হলো হেডার ফুটার। আপনার কোনো টাইটেল কোনো কিছু উপরে লেখার জন্য আমরা আসলে হেডারগুলো ব্যবহার করে থাকি। যেমন কোনো টাইটেল লেখার জন্য হেডার ব্যবহার করে থাকি, বা আপনাদের পেজের নাম্বার বা পেজ
ফাইল পাথ দেওয়ার জন্য ধরেন আমি একবারে নিচে একবারে ফুটারে কি করলাম, আমি পেজ নাম্বারটা দিয়ে দিলাম, বা আপনার ফাইল পাথটা লেখার জন্য আমরা কি করতে পারি, যে পেজ নাম্বারটা বা আমরা ফুটারটা ব্যবহার করতে পারি। ফাইল পাথ অথবা যে পেজ নাম্বারগুলো লেখার জন্য আমরা ফুটার ব্যবহার করে থাকি। ওকে, আমাদের এই ইনসার্ট ট্যাবে আমাদের এতটুকুই। আর ডিজাইন ট্যাবে যে ওয়াটার মার্ক বলতে কি বোঝায়, আমাদের কোশ্চেন আসতে পারে ওয়াটার মার্ক হিসেবে আমরা কি ব্যবহার করে দেখি। ওয়াটার মার্ক মানে জল ছাপ। আপনারা যখন কোনো কিছু লেখা দেখবেন তখন এটার মধ্যে মধ্যে একটা লেখা থাকে, এই যেমন আপনাদের যে এই সিভিএমটা পড়তেছেন না, এই সিভিলের মাঝখানে দেখেন একটা লেখা আছে ড্রাফট, DRAAFT, এটা হলো জল ছাপ দেওয়া, এটাকে ওয়াটার মার্ক বলে। আমাদের কোশ্চেন আসতে পারে ওয়াটার মার্ক হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি। আমরা ওয়াটার মার্ক হিসেবে দুইটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলো কি, একটা আপনার টেক্সট ব্যবহার করতে পারি বা একটা পিকচার ব্যবহার করতে পারি। ওয়াটার মার্ক হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। আমাদের ডিজাইন ট্যাব থেকে আমরা এতটুকুই পড়ব। তারপর আপনার পেজের ওরিয়েন্টেশন, আমরা কি বলতে পারবো যে বাই ডিফল্ট পেজের ওরিয়েন্টেশন কি থাকে স্যারেরা, কারো জানা আছে? আর সম্ভবত A4 এটা থাকে, আহ স্লাইসটা থাকে। পেজের ওরিয়েন্টেশন, পেজের সাইজ না স্যার। স্যার আপনি যে উত্তরটা দিচ্ছেন এই উত্তরটা হলো পেজের সাইজ। আর ওরিয়েন্টেশন বলতে আপনার এটাকে মূলত দুটো ওরিয়েন্টেশন, একটা হলো খাড়াখাড়ি আর একটা হলো মনে করেন লম শোয়া মানে একবারে ভার্টিক্যাল একটা, হরিজন্টাল একটা, তাই না? জি স্যার। এই যেমন ল্যান্ডস্কেপ আর হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট, ইয়েস, গুড। আমাদের কোশ্চেন আসে বাই ডিফল্ট কোনটা সেভ করা থাকে মাইক্রোসফট ওয়ার্ডে? পোর্ট্রেট। পোর্ট্রেট। তার মানে এই দেখেন পোর্ট্রেট বলতে একবারে খাড়াখাড়ি যেটা থাকবে, আর আমি ল্যান্ডস্কেপ করে দিছি দেখবেন এটা শুয়ে গেছে, মানে একবারে আপনার শোয়া যেটা বলে সেটা হয়ে যাচ্ছে। মূলত আমাদের বাই ডিফল্ট পেজের ওরিয়েন্টেশন হলো দুইটা, সরি একটা, সেটা হলো পোর্ট্রেট। আর ওরিয়েন্টেশন টোটাল দুই প্রকার, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। কিন্তু আমার আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে হলো পোর্ট্রেট। আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর পেজের সাইজ, বাই ডিফল্ট পেজের সাইজ থাকে লেটার সাইজ 8.5 ইঞ্চ ইন্টু 11, বাই ডিফল্ট পেজের সাইজ। ওকে, আমরা এই কলাম ফিচার্সটা কেন ব্যবহার করি? কোনো পত্রিকায় কোনো লেখালেখির জন্য, যখন একটা পত্রিকাটা থাকে দেখবেন অনেকগুলো রো থাকে, অনেকগুলো কলাম থাকে। মূলত এই কলাম ফিচার্সটা ব্যবহার করে আসলে পত্রিকায় এই জিনিসগুলো করা হয়ে থাকে। রেফারেন্স মেলিং, মেল মার্জ কি জিনিস? ধরেন আপনি একটা চিঠি 100 জনকে পাঠাইতে চাচ্ছেন, এখন কি আপনি 100 বার লিখবেন? 100 বার লেখাটা কি সম্ভব? আসলে বাস্তবে ওটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেম একটা চিঠি আপনি যদি 100 জন বলেন, 1000 জনকে বলেন, বা 2000 জনকেও পাঠাইতে চান, এই মাইক্রোসফট ওয়ার্ডের মেল মার্জ যে ফিচার্সটা আছে সেটা ব্যবহার করে আপনি একাধিক জনকে আপনি একটা মেল, সেম মেল তাদেরকে মানে পাঠাইতে পারবেন। এই পাঠানোর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মেল মার্জ ফিচার্সটা ব্যবহার করতে পারি। ওকে, প্রিন্ট লেআউট বলতে কি বোঝা? স্প্লিট, পেজ স্প্লিট। পেজ স্প্লিট বলতে বোঝায় একটা পেজকে আপনাকে দ্বিখণ্ডিত করার, দুটা সেকশনে ভাগ করার জন্য আমরা পেজ স্প্লিটটা ব্যবহার করে থাকি। আমরা যদি আবার একটু বলার চেষ্টা করি, পেজ স্প্লিট বলতে বোঝায় আপনার যে কোনো একটা পেজকে দুইটা দ্বিখণ্ডিত করা, দুইটা সেকশনে ভাগ করার জন্য আমরা পেজ স্প্লিটটা ব্যবহার করে থাকি। এই যখন দেখেন আমরা কিন্তু আমাদের পেজটা স্প্লিট করে ফেলছি, উপরে একটা নিচে একটা, দেখেন একটা পেজকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি, সেটাকে আসলে পেজ স্প্লিট বলে। ওকে, আর প্রিন্ট কিভাবে করতে হয়? প্রিন্ট করতে হয় আপনাকে ফাইলে যায়া যে প্রিন্ট অপশনে ক্লিক করে কয়টা পেজ প্রিন্ট দিবেন সেটা লিখে প্রিন্টে ক্লিক করলে আপনার প্রিন্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল পি প্রেস করলে আপনার প্রিন্টের আপনার উইন্ডোটা আসবে। এই উইন্ডোতে কিছু সেটিং করে আপনি প্রিন্টে ক্লিক করলে আপনার ওই পেজটা বা আপনি যা যা প্রিন্ট করতে চান সেটা প্রিন্ট হয়ে যাবে। দেন এখন আমরা চলে আসি, আমরা কি কেউ বলতে পারবো ওয়ার্ডের বাই ডিফল্ট সেভিং ফরম্যাট কি? স্যারেরা, কারো জানা আছে? TXT। জি,
টিএক্সটি টিএক্সটি না স্যার, টিএক্সটি হলো আপনার ইয়ের জন্য, সম্ভবত নোটপ্যাডের জন্য। ওয়ার্ডের জন্য হলো ডক বা জি ডক্স। জি ডক ডক আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডট বা ডক্স ওয়ার্ডের জন্য। আর পাওয়ার পয়েন্টের জন্য পিপিটি অর ডট পিপিটিএক্স। এক্সেল এর জন্য এক্সএলএসএক্স, এটা হবে ডট এক্সএলএসএক্স, আর একটা হলো ডট এক্সএলএসএম। আমাদের জন্য কিন্তু স্যাররা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। আমি আপনাদের সাথে শেয়ার করে দেই। এই যে স্যার আমরা তখন যা আলোচনা করছি না, আপনাদের ইনশাল্লাহ আপনাদের অ্যাসেসমেন্টে এইগুলোর মধ্যে থেকে আপনারা কমন পাবেন। সো মাইক্রোসফট ওয়ার্ডের পার্টটা আমরা শেষ করে ফেলেছি। মূলত ওয়ার্ডের এই কয়টা জায়গা থেকে আমাদের কোশ্চেন আসে, যে কয়টা আমরা তখন আলোচনা করেছি। সো আপনারা কি করবেন, এই কয়টা একটু ভালো করে দেখবেন। যাদের আসলে বেসিক আইডিয়াটা আছে তাদের আসলে সিভিলিয়ানটা নতুন করে পড়ার আসলে প্রয়োজন নাই। যাদের আসলে আইডিয়া কম বা যাদের ধারণা কম আগে থেকেই, তাদেরকে কষ্ট করে এই বিষয়গুলো একটু পড়তে হবে। স্যার আমরা যে আলোচনাটা করলাম ওয়ার্ড নিয়ে, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ। ওকে। সো এখন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাব। পাওয়ার পয়েন্টে চলে যাওয়ার আগে আমরা পাওয়ার পয়েন্টের সেভিং ফরম্যাটটা তো আমরা দেখলাম, যে ডট পিপিটিএক্স অর পিপিটি। ওকে। সো এই আচ্ছা, আমরা প্রতিটা ওয়ার্ডের মতো প্রতিটা আমরা ইয়াতেই এই যে আমাদের যে রিবনগুলো আছে, একটা একটা রিবন রিবন করে করে সামনের দিকে যাব। মূলত পাওয়ার পয়েন্ট থেকে আমাদের কোশ্চেন আসে হলো ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, এই তিনটা রিবন থেকে। এই তিনটা রিবনের আন্ডারে যা যা আছে এর মধ্যে থেকে আমাদের কোশ্চেনগুলো আসে। ওকে। সো নতুন একটা স্লাইড, আচ্ছা আমি যদি ওয়ার্ডের ক্ষেত্রে বলি, আপনি নতুন একটা পেজ নিতে চান, নতুন একটা ধরেন পাওয়ার পয়েন্ট নিতে চান, কোন কিবোর্ডে মানে কোন কি প্রেস করলে নতুন স্লাইড হবে, কারো জানা আছে? বা নতুন পেজ হবে? কন্ট্রোল এন। কন্ট্রোল এন, গুড। এখন সেম একইভাবে পাওয়ার পয়েন্টের জন্য কন্ট্রোল এন প্রেস করলে আপনার নতুন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ওপেন হবে। যদি আপনি এই ফাইলের মধ্যে একাধিক পেজ নিতে চান, একাধিক স্লাইড নিতে চান, তখন কোন বাটন প্রেস করতে হবে? কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এম, কন্ট্রোল ইন্টার না স্যার, কন্ট্রোল এম। ও এটা ওয়ার্ডের ক্ষেত্রে নতুন পেজ নিতে চাইলে কন্ট্রোল এন্টার। জি, কন্ট্রোল এমটা ব্যবহার করব। ওকে, গুড। জি স্যার। সো অথবা হোম ট্যাবের অধীনে নিউ স্লাইডে ক্লিক করলে নতুন স্লাইড হবে, নিউ স্লাইডে ক্লিক করলে নতুন স্লাইড হবে। গুড। ইনসার্ট ট্যাবে আমরা যা আলোচনা করলাম না, আপনার ইয়েতে ওয়ার্ডে সেম জিনিসগুলো এখানে আছে, টেবিল, পিকচার, শেপ, চার্ট, এগুলো আমাদের এখানে আছে। হেডার ফুটারটাও আমাদের ইনসার্ট ট্যাবেও আছে। আচ্ছা, এখন আমাদের জন্য যেটা ডিজাইন ট্যাবে, বাই ডিফল্ট স্লাইডের সাইজ কত কারো জানা আছে? ওয়াইড স্ক্রিন 16:9। বাই ডিফল্ট মাইক্রোসফট পেজের আপনার সাইজ হলো আপনার ওয়াইড স্ক্রিন 16:9, আর একটা আছে স্ট্যান্ডার্ড 4:3। আমরা এটা একটু দেখে নিব, আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি। ওকে, আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো। আমরা এই জায়গাটাতে এখন একটু আলোচনা করব। ধরেন আমি কোনো কিছু একটা লেখালেখি করে রাখি, আপনাদের বোঝানোর জন্য আমি কিছু ডেটা এখান থেকে ইনপুট করে রাখি, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। ধরেন আমি কোনো একটা স্লাইড বা প্রেজেন্টেশন বানাইলাম, আমার মতো করে একটা প্রেজেন্টেশন ধরেন আমি বানাইলাম। ওকে, আচ্ছা স্যার একটু খেয়াল করেন, সেটা হলো আপনারা এই যে আমি বিভিন্ন স্লাইড ডিজাইন করলাম ধরেন, এখন ট্রানজিশন বলতে কি বোঝায়? ট্রানজিশন বলতে এই একটা স্লাইড থেকে
আরেকটা স্লাইডে মুভমেন্টটা কেমন হবে সেটা আসলে ট্রানজিশন বুঝায়। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভমেন্টগুলো কেমন হবে। যেমন এই দেখেন আমি একটা এই দেখুন ট্রানজিশনে একটা ট্রানজিশন দিলাম এই প্রথম স্লাইডটা। ট্রানজিশনে ক্লিক করে আমি ধরেন এই ট্রানজিশনটা দিলাম। এবং পরের স্লাইডে আমি ধরেন আরেকটা ইফেক্ট দিলাম, ট্রানজিশন ইফেক্ট দিলাম এরকম। তারপরেরটাতে ধরেন দিলাম অন্যরকম আরেকটা দিলাম। তারপরেরটা আমি এরকম একটা দিলাম। এই দেখেন এখন আমি এইটা স্লাইড শো দিয়ে দেখব একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের মুভমেন্টটা কিভাবে হয়, সেটাই মূলত ট্রানজিশন। স্যার আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো আমাদের কিন্তু এই ট্রানজিশনটা কি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট এখান থেকে কোশ্চেন আসতে পারে। সো এখানে একটা জিনিস দেখেন, ট্রানজিশন কত প্রকার। এখানে ৩ প্রকার ট্রানজিশনের কথা বলা আছে। একটা হলো সাবটেল, এক্সিস্টিং, আর একটা হলো ডায়নামিক কন্টেন্ট। ৩ প্রকার ট্রানজিশন আছে। আমাদের এখান থেকে আসলে এই কোশ্চেনটাই আসবে, ট্রানজিশন কি জিনিস? ট্রানজিশন কেন ব্যবহার করা হয়? জাস্ট এতটুকু। অ্যানিমেশন বলতে কি বোঝায়? অ্যানিমেশন বলতে স্যার বোঝায় হলো একটা স্লাইডের মধ্যে কোনো টেক্সট বা কোনো অবজেক্টকে, কোনো পিকচারকে আপনি কি মুভমেন্ট দিবেন, কি ইফেক্ট দিবেন সেটাকে, বা তাদের মুভমেন্টটা কেমন হবে সেটা আপনি অ্যানিমেশন দ্বারা ডিসাইড করতে পারেন। কেমন? ধরেন এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি বললাম তুমি আহ, কিভাবে, এখানে টোটাল এই 4 প্রকার অ্যানিমেশন আছে আমরা যদি বলি, সেটা হলো এন্টারেন্স, এমফাসাইজ, এক্সিট, মোশন পাথ। আমি যদি স্যার আপনাদেরকে আমি এটা গ্রুপে আপনাদের সাথে শেয়ার করে দেই, টোটাল 4 প্রকার কি কি। সো এই 4 প্রকার আছে, এই 4 প্রকারের যে কোনো এক প্রকার আপনি কি করতে পারেন, আপনি এখানে দিতে পারেন। যেমন আমি এখানে দেখলাম, আমি ধরেন এটার ইফেক্টটা দিলাম এরকম, এই লেখাটা এরকম আসবে। ধরেন পরের লেখাটার ইফেক্টটা দিলাম এই জায়গাটাতে, আমি আরেকটা ইফেক্ট দিলাম। সো এখন দেখবেন এই লেখাটা বা এই যে অবজেক্টটা কিভাবে তার মুভমেন্ট হয় সেটাই মূলত ট্রানজিশন, অ্যানিমেশন। এই দেখেন এই লেখাটা আমার উপরে লেখাটা একটু অন্যরকম আসছে, বা নিচেরটা এরকম। এইভাবে আমাদের আমরা অ্যানিমেশনটা ব্যবহার করে থাকি। মূলত কোনো টেক্সটকে আপনার বা কোনো অবজেক্টকে মুভমেন্টের জন্য আমরা অ্যানিমেশনটা ব্যবহার করে থাকি। এই অ্যানিমেশনগুলো আমরা অ্যানিমেশন প্যান থেকে ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদের টোটাল 4টা অ্যানিমেশন আছে। সেটা হলো এন্টারেন্স, এমফাসাইজ, এক্সিট, মোশন পাথ। ওকে, তারপর আমরা চলে যাই স্লাইড শো। আমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হলো কোন বাটন প্রেস করলে স্লাইড শো হবে? কারো জানা আছে? কোন বাটন প্রেস করলে স্লাইড শো হবে? আচ্ছা, F5, F5 এ প্রেস করলে স্লাইড শো হবে, F5। আর এই স্লাইড শো থেকে বের হওয়ার জন্য এসকেপ বাটন, ESC। পাশাপাশি এটা হলো একবারে শুরু থেকে আপনি কোন স্লাইডটা ধরেন শুরু থেকে আপনি যে স্লাইড শো দিতে চান তখন F5। এই দেখেন এখানে দেওয়া আছে ফ্রম বিগিনিং এর জন্য F5। আর যদি কোনো কারেন্ট স্লাইড থেকে ধরেন আমি এই রাউন্ড শেপ এখান থেকে স্লাইড শো দিতে চাই, বা ফ্রম কারেন্ট স্লাইডের জন্য আমাদের হবে শিফট F5। ক্লিয়ার স্যাররা? F5 কখন আর শিফট F5 কখন, এই ব্যাপারটা কি আমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। F5 হচ্ছে শুরু থেকে, অর্থাৎ বিগিনিং, আর আর হচ্ছে কারেন্ট ফাইল থেকে শিফট শিফট F5। F5। আর এখানে দেখেন আমাদের ভিউইং মোড আছে টোটাল 4টা একবারে নিচে, নরমাল মোড, স্লাইড শটার মোড, আর একটা হলো আপনার যে রিডিং মোড, আর একটা হলো স্লাইড শো মোড। টোটাল 4 প্রকার মোড আছে। এই যে স্যার আমি এতক্ষণ যে পাওয়ার পয়েন্টে যে 8-10টা কোশ্চেন বা 7-8টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, আমাদের ইনশাল্লাহ অ্যাসেসমেন্টে আসলে এর মধ্যে থেকে 1-2টা কোশ্চেন আসতে পারে। কি ট্রানজিশন কি, ট্রানজিশন কত প্রকার, ট্রানজিশন কেন ব্যবহার করা হয়, অ্যানিমেশন কি, অ্যানিমেশন কত প্রকার, বা আপনার অ্যানিমেশনটা কোথা থেকে ব্যবহার করবেন, স্লাইড শো কিভাবে দিতে হয়, কোন বাটন প্রেস করতে হয়। আমরা আরেকটা জিনিস একটু মিস করে গেছি, সেটা হলো আপনার মোশন পাথ।
এখন আমরা একটু মোশন পাথ জিনিসটা আপনাদেরকে দেখাবো। সেটা হলো অ্যানিমেশনের একটা প্রকার হলো মোশন পাথ। দেখেন আমি একটা শেপ নিলাম। ধরেন আমি এই শেপটা নিলাম। আচ্ছা এটা না। এটা ডিলিট করি। ধরেন আমি এই স্টার শেপটা নিলাম। মোশন পাথ কাকে বলে? মোশন পাথ হলো কোনো অবজেক্টকে তার পূর্ব নির্ধারিত পথে মুভমেন্ট করাকে মোশন পাথ বলে। ধরুন এখন বলবো যে অ্যানিমেশনে যায়া একবারে নিচে যে মোশন পাথ আছে, মোশন পাথে বলে দিব তুমি এখন এটাকে রাউন্ডে ঘুরবা। এই যে স্টারটা আছে, আমি বলছি এই স্টারটা তুমি রাউন্ডে ঘুরবা। মানে তারে আমি পূর্ব নির্ধারিত পথ বলে দিছি, তোমার একটা রাউন্ড শেপ দিছি, এই রাউন্ড শেপে তুমি এখন মুভ করবা। ঠিক আছে? আমি এখন দেখেন স্লাইড শো দিলাম। এই দেখেন আমার এখন রাউন্ডে ঘুরতেছে। আরেকটু স্লো করে দেই, আপনার দেখতে সুবিধা হবে। 10 সেকেন্ড। দেখেন এটা তার পূর্ব নির্ধারিত পাথে ঘুরতেছে। আচ্ছা আরেকটা বার। একটা মিনিট ঘুরে না কেন? আচ্ছা 10 সেকেন্ড। সেখানে 1 মিনিট হয়ে যাচ্ছে, তো তাই অনেক সময় যদি আমি কমায় দেই তাইলে দেখবেন সে হয়ে যাবে। এখানে এই তো খুব দ্রুত হয়ে গেছে। ওখানে টাইমটা বেশি দেওয়ার কারণে ঘুরে নাই। সো মানে কোনো একটা অবজেক্টকে তার পূর্ব নির্ধারিত পথে ঘোরানোর জন্য আমরা মোশন পাথটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার স্যাররা? বুঝছি এটা? আর আমরা এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিতে পারবো, কত সময় কতক্ষণ পরে ঘুরবে। এইটা আমরা অ্যানিমেশনের জন্য করতে পারবো, ট্রানজিশনের জন্য টাইমটা করে দিতে পারবো। স্যার আমরা কি বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। আমরা এই যতটুকু আলোচনা করলাম না, আমাদের আইসিটি সিভিএলএমটা মূলত এই দুইটার মানে এতটুকুই। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল আছে, কিন্তু এক্সেলটা আমাদের অ্যাসেসমেন্টে এক্সেল থেকে কোশ্চেন আসে না। মূলত আমাদের এই প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ হলো আপনার মাইক্রোসফট ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ওয়ার্ডটা, কারণ আপনারা যে ডকুমেন্টটা বানাবেন সেটা ওয়ার্ডেই বানাইতে হবে। সো আপনারা কষ্ট করে আমি যে জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করছি এগুলো একটু ভিডিও দেখে নোট ডাউন করেন। পাশাপাশি আমার অল্প কিছু নোট ডাউন করা আছে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডের কয়েকটা জিনিস আমি একটু লিখছি, পুরোটা রেডি করতে পারিনি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। স্যাররা আমরা যে আলোচনা করলাম এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা একটু যদি বলতেন। বাকিরা আমাদের সোহেল স্যার তো রেসপন্স করছে, বাকি রাইসুল স্যার আছেন, হাবিব স্যার আছেন, ম্যাডাম আছেন। জি স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পারছি। স্যার আপনি কিছু কোশ্চেন করেন, দেখি আমরা উত্তর দিতে পারি, তখনই বোঝা যাবে আমরা কতটুকু বুঝছি। আহ, এটা হলো আপনারা আগে একটু পড়েন। আজকে যদি ধরি অনেকে হয়তোবা মানে বেসিক জিনিসগুলো হয়তোবা জানা নাও থাকতে পারে, আপনারা একটু কোশ্চেনগুলো পড়েন। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই আইসিটির ব্যাপারে আপনাদের দু একটা কোশ্চেন, অথবা আপনাদের যে ফর্মেটিভটা দিই এই ফর্মেটিভের মধ্যে আইসিটি থেকে আপনাদের একটা কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন লিখে দিব, তাইলে আপনারা আসলে বুঝতে পারবেন। সো আজকে তো একটু দেখালাম, হয়তো অনেকের যারা জানেন পূর্ব থেকে, আগে থেকে যারা জানে তাদের জন্য কিন্তু খুব সোজা, আর যারা আসলে জানে না তাদেরকে জিনিসগুলো আসলে মেমোরাইজড করতে হবে অথবা মুখস্থর মতো করতে হবে যদি তার নলেজ না থাকে কম্পিউটারের ব্যাপারে। সো আপাতত আজকের দিনটা পড়েন, আমি এই লিস্ট এই আমার এখানে যেটা আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এটা একটু দেখে দেখে পড়তে পারবেন। যদি এখানে জাস্ট আপনাদের কন্টেন্ট গুলো হেডলাইন গুলো বলা আছে, ডিটেলসে বলা নাই, তারপরেও আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো আপনারা কষ্ট করে আজকের দিনটা একটু পড়েন বা আজকে কালকে পড়েন, ইনশাল্লাহ নেক্সটের সেশনে আমি আপনাদের এখান থেকে আইসিটি থেকে কিছু কোশ্চেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যারেরা আপনারা কালকে অফলাইন ক্লাসে কে কে যাবেন?